জনশক্তি একটি দেশের জন্য যেমন আশীর্বাদ, তেমনি বেকারত্ব দেশের জন্য অভিশাপ। বিবিসির সর্বশেষ তথ্য বলছে দেশে এখন বেকার 26,30,000 মানুষ। এত সংখ্যক বেকার ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। এই বেকারত্ব ঘুচবে কিভাবে, তাদের কর্মসংস্থান হবেই বা কিভাবে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবং জানাতে দেশ সন্ধ্যায় আজকের আয়োজন বেকারদের কর্মসংস্থান কিভাবে। স্বাগত জানাচ্ছি আমি মুক্তা মাহমুদ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, তিনি গবেষণা সম্পাদক বিএনপির দলের। আর একই সঙ্গে আমার বাম পাশে আছেন বাসদের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রতন। দুজনকেই স্বাগত। আমি যেটা বলছিলাম যে শামীমুর রহমান শামীম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেটা বলছিলাম যে বিবিএসের সর্বশেষ তথ্য বলছে দেশে 26,30,000 বেকার। এই আপনাদের কাছে বেকারের সংখ্যাটা আসলে কি এবং এটা আদৌ সত্য কিনা? কারণ গত এক দশক ধরে একই সংখ্যা আমরা শুনে আসছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন দেশ বিদেশে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, আমার একই বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে পড়েছি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় রাকিবুজ্জামান রতন ভাই, যিনি আমাদের অনেক পথ দেখিয়েছেন, আদর্শের রাজনীতি করার পথ দেখিয়েছেন সততা দেশপ্রেমের সাথে। সেই রাকিবুজ্জামান রতন ভাইকে দেখে আমি সত্যি আনন্দিত হয়েছি। উনি অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, দেশের একজন। আর সবাইকে আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের আপনি অবতারণা করেছেন। দক্ষ জনশক্তি আমাদের দেশের জন্য আশীর্বাদ, আর বেকারত্ব আমাদের জন্য একটি অভিশপ্ত দিক। এটা সত্য যে এই বেকারত্বের সংখ্যা আরও বেশি, প্রকৃত অর্থ আরও বেশি। এটা 26 লাখেরও বেশি। শিক্ষিত বেকার রয়েছে তো আপনার সারা বাংলাদেশে প্রায় 60 লক্ষের উপরে রয়েছে। সেই হিসেবটা আমরা বিভিন্ন জায়গায় আসছে। তরুণ যুবকরা যারা অশিক্ষিত, অর্ধশিক্ষিত, শিক্ষিত, বেকারত্বের কারণে আজকের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে এই যে মানুষের সমাজের অপরাধ প্রবণতা জড়িয়ে পড়ছে। আমাদের তরুণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে তারা যখন দেখছে চোখের সামনে অন্ধকার, সেলফ এমপ্লয়মেন্ট নেয়, তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কর্মসংস্থানের সুযোগ দেয়, তারা হতাশ হয়ে যাচ্ছে, অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং বিভিন্ন জায়গায় তারা অস্থিতিশীলতা, অন্য কাজের সাথে জড়িত হয়ে সমাজে অপরাধ প্রবণতার জন্ম দিচ্ছে। এই আমাদের শিক্ষিত ছেলেরাই জড়িয়ে পড়ছে অপরাধ প্রবণতা, হতাশাগ্রস্ত থাকে। সবচেয়ে বড় আমরা যে বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে এত সংখ্যক বেকার, এই প্রকৃত হিসেবটা আসলে বিএনপির কাছে আছে কিনা এবং এদেরকে নিয়ে প্রকৃত হিসাবটা এখনো বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন বিবিএস এবং অন্যান্য যারা গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমস্ত কিছুতে পরিসংখ্যানে উলটপালট করে বাড়িয়ে ফাঁপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হয়েছে। বিগত 17 বছর দেখেছি এই বেকারত্বের সংখ্যাটা অনেক বেশি। সেটা হয়তো আমাদেরকে আরো সময় লাগবে জাজমেন্ট করে আনতে। আমাদের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশের বেকারত্ব সংকট নিরসন করা। এটার জন্য আমি মনে করি আজকের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় 31 দফা কর্মসূচি দেশ পুনর্গঠনে তার একটা বিশাল পরিকল্পনা। আমরা পরে শুনবো শামীম। আমি একটু রাকিবুজ্জামান রতন আপনার কাছে জানতে চাই যে বিষয়টা শামীম ভাই বলছিলেন এবং আমি নিজেও আপনাকে বললাম যে তথ্য যেটা অনেক ঘাটতি, প্রকৃত বেকারের সংখ্যা এবং বাস্তবে আমরা যে চিত্রটা দেখি, এই বাস্তবতাকে ঢেকে রেখে আসলে এই বেকারত্ব ঘোচানো যাবে কিনা আপনার কাছে কি মনে হয়? যাবে না নিশ্চয়ই। শামীম যেটা বলেছেন তার একদম মাঠে অভিজ্ঞতা আছে, গ্রামে কাজ করার এবং শহরে কাজ করার, রাজধানীতে কাজ করার, 3 জায়গায় সে কাজ করে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা সে সাধারণভাবে বলেছে। আমরাও যদি সাধারণভাবে বলি, বিবিএস দেয় ডাটা, সে ডাটাটা কিসের উপর ভিত্তি করে ডাটা তৈরি করে? বেসটা যদি ভুল হয়, ডাটা সবগুলোই ভুল হবে। সে কারণে আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে শুনে আসছে আমাদের 26 লক্ষ বেকার, 26 লক্ষ বেকার। কিন্তু একটা সাধারণ যদি কমন সেন্সটা অ্যাপ্লাই করি, বিবিএস বলছে বাংলাদেশের শ্রমশক্তি হচ্ছে 7,17,00,000। এখন এটা হলো 2024 সালে। 2024 সালে এই ডাটাটা নেওয়ার জন্য তারা আবার তথ্য নিয়েছে 2022-23 সালে। প্রতি বছর কর্মক্ষেত্রে যদি 22 লাখ করে আসে, তাহলে সেই অনুযায়ী কিন্তু এখন 7,60,000 শ্রমশক্তি হওয়ার কথা। আচ্ছা, অন্যদিকে দেখুন আমাদের ভোটারের সংখ্যা কত? 12,91,00,000। আচ্ছা, যারা ভোটার তাদের মধ্যে ধরুন আমরা ধরে নিলাম যে
2 কোটি ভোটার আছে যারা বয়স 60-এর উপরে, বাকি তো 18-এর উপরে। তা 18 থেকে 60 এই সংখ্যাটা কত হতে পারে? 10 কোটি। তার মতো কাজ করার সেই অ্যাবিলিটি তার আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে এবং প্রয়োজন আছে। সেখানে আমাদের শ্রমশক্তি বলা হচ্ছে 7,60,00,000। তাহলে এখানে তো একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে। কাজ করার দক্ষতা থাকা সত্ত্বেও কাজ করতে পারছে না। আর শিক্ষিত শ্রমশক্তি যদি বলি, একবার একটা হিসাব বেরোলো বিভিন্ন ডাটা থেকে যে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর 41% বেকার। বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বেরিয়ে আসছে 41% বেকার বলেছে। বলছে এটাও বিবিএস এর হ্যাঁ, তথ্যটাই। তারা বলছে নিট, NEET, নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং, কোনো কিছুর মধ্যে নাই। কোনো কিছুর মধ্যে দাঁড়া নাই। ছোট্ট দুটো উদাহরণ দেখলে বুঝবেন। আমাদের প্রতি বছর বাংলাদেশ থেকে 10 লক্ষের উপর আমাদের যুব শক্তি যাচ্ছে বাইরে কাজ করতে। তার মানে দেশে কাজ নেই বলে তো তারা দেশের বাইরে যাচ্ছে। এবং মাইগ্রেশন কস্ট বাংলাদেশে সবচেয়ে বেশি, নেপালের চেয়ে বেশি, শ্রীলঙ্কার চেয়ে বেশি, ভারতের চেয়ে বেশি। তার মানে বেশি টাকা দিয়েও বিদেশে কেন যেতে চাচ্ছে? এবং দেশে কোনো দেশে কাজ নেই বলে। আর ইউরোপে যেতে গেলে তারা যে কত টাকা খরচ করে তারা কিন্তু তার বাবা মাও হয়তো ঠিক মতো বলতে পারবে না। জমি বিক্রি করে, লোন নেয়, 20, 25, 30 লাখ টাকা পর্যন্ত খরচ করে ছুটছে। এর মধ্যে দুটো জিনিস কাজ করতে পারে, একটা পুল ফ্যাক্টর, একটা পুশ ফ্যাক্টর। পুল ফ্যাক্টর কি? হয়তো একটা প্রলোভন আছে যে বাইরে গেলে আমি যত টাকা খরচ হোক 2 বছর পরে আমি তুলে নিতে পারবো, এটা হয়তো তাকে পুল করছে। কিন্তু পুশ কি? এই দেশে তো আমার কোনো ভবিষ্যৎ দেখছি না। তাহলে যে দেশের যুবশক্তির যদি 10 থেকে 11 লক্ষ প্রতি বছর দেশের বাইরে চলে যায়, বাকি যারা থাকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কোথায় আছে সেটা যদি দেখি। এবং শামীম মূলত সে কৃষি নিয়েই কাজ করে। আমাদের কৃষি খাত হলো সবচেয়ে বড় কর্মযোগানের খাত। এখনো 2,90,00,000 শ্রমশক্তি কৃষিতে যুক্ত আছে। একটা ফসল ফলাতে 2.5 মাস থেকে 3 মাস সময় লাগে। তারপরে যদি সে ফসলের দামটা না পায়, ওই কৃষকের যে হাহাকার থাকে, তারপরে এই কৃষকের সন্তান কি কৃষিকাজে যাবে? তখন সে মনে করবে যে বাবাকে তো দেখছি যে কৃষিকাজ করে ফসলের দাম পাচ্ছে না, ফলে প্রয়োজনে জমি বিক্রি করে সে বাইরে যেতে চাইবে। এই যে সামগ্রিকভাবে অর্থনীতিতে যে অবস্থাটা চলছে, এটাকে বহাল রেখে আসলে বেকার সমস্যা সমাধান করা যাবে না। এটা হলো 1। 2 নম্বর হচ্ছে জরিপের যেটা কথা বলছি, জরিপে যা বলা হয়েছে আসলে বেকারত্ব তার চেয়ে আরও অনেক বেশি। রাজিকুজ্জামান, আপনার কাছে আবারও ফিরবো। আমি আবার আসছি শামীম আপনার কাছে। যে বিষয়টা বলছিল যে এই যে কৃষিতে উনি জাস্ট একটা এক্সাম্পল দিলেন যে কৃষিতে যে অবস্থা, আমরা নিজেরাও দেখেছি যে কৃষিতে আমরা যখন ধান কাটার সময় হয়, যখন পাট কাটার সময় হয়, তখন আর সে পরিমাণ কর্মসংস্থান যে সেখানে যারা কাজ করবে তাদেরকে পাওয়া যায় না। অনেক সময় ফসলাদি নষ্টও হয়ে যায়। এই অবস্থার মানে সার্বিক এই অবস্থার মানে চিত্র আমরা গত কয়েক বছর ধরে এই চিত্র আসলে পাল্টানো সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয়? এবং আপনি যেহেতু মাঠে ঘাটে কাজ করছেন, এবং কিভাবে সম্ভব? আমাদের উর্বর শক্তি রয়েছে, মাটি রয়েছে, কম দামে শ্রম শক্তি রয়েছে। আমাদের পরিকল্পনা এবং কৃষিতে সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে, কৃষকরা কৃষি উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, ন্যায্য মূল্য পাচ্ছে না। এবং এটা না পাওয়ার কারণে কৃষিতে কৃষকরা টিকে থাকতে পারছে না, অন্য ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে অন্য জায়গায়। তার মানে বেকারত্ব ঘোচাতে আপনাকে এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন। দেশি বিদেশি ইনভেস্টমেন্ট ছাড়া কৃষিতে এখানে বিপ্লব সম্ভব না। কৃষিতে হিউজ ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, সরকারিভাবে করতে হবে, সেটা বেসরকারিভাবে করতে হবে। তা না হলে কৃষিকে আপনি কি টিকিয়ে রাখতে পারবেন না। কৃষি উৎপাদনে সাবসিডি দিতে হবে। সারা পৃথিবীতে যারা কৃষি বিপ্লব হয়েছে, কৃষিতে অগ্রগতি হয়েছে, তাদের কৃষিতে ইনভেস্টমেন্ট করেছে তারা। ভিয়েতনাম, আপনি কোরিয়াতে আপনি দেখেন, প্রত্যেকটি জায়গায় কৃষিতে ইনভেস্টমেন্ট ছাড়া, কৃষির বিপ্লব সাবসিডি ছাড়া, প্রণোদনা ছাড়া কৃষককে আপনি উৎপাদনের ব্যবস্থা ফিরিয়ে এনে দেশকে স্বাবলম্বী স্বয়ংসম্পন্ন করতে পারবেন। শামীম ভাই, আপনার কাছে আরেকবার একটু জানতে চাই যে আপনি যেটা বলছেন, আপনি নিজেও যেহেতু কৃষিবিদ, কৃষিতে যদি বিনিয়োগ বাড়ায় এবং কৃষিতে বিনিয়োগ বাড়ালে এই বেকারত্ব সমস্যার আসলে কতটা সমাধান করা আপনার কাছে সম্ভব, এবং বিনিয়োগ আসলে কোন পর্যায়ে করতে হবে একটু যদি বলতেন। কৃষিতে বিনিয়োগ বাড়ালে অবশ্যই গ্রামীণ জনগোষ্ঠীর যে সমস্যা সেটা সমাধান হয়ে মানুষ শহরমুখী হবে না। এখানে মানুষের কর্মসংস্থান বাড়বে, আয় বাড়বে, কৃষকের সচ্ছলতা আসলে বাংলাদেশটা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। আপনি দেখেন, এত দুর্নীতি লুটপাটের পরে গত 18 বছর 3টা সেক্টর বাংলাদেশের এই 20 কোটি মানুষকে খাওয়ায় পরিয়ে বাঁচিয়ে রেখেছে। একটা হলো রেমিটেন্স যোদ্ধা, বিদেশিরা তারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। একটা হলো কৃষির উপর গ্রামীণ জনগোষ্ঠীর যে অর্থনীতি, কৃষিভিত্তিক বুনিয়াদি, সেটাই কিন্তু আমাদেরকে টিকিয়ে রেখেছে। এই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা পরিপূর্ণ অর্জন করতে পারিনি, কিন্তু কাছে কাছে আমরা চলে গেছি।
একটা গরিব দেশ যদি বিনিয়োগের আমাদের, ঘাপলাটা কোথায়? এখানে ঘাপলাটা হলো সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে এখানে কৃষিতে ইনভেস্টমেন্ট কম, সবচেয়ে ইনভেস্টমেন্ট কম কৃষিতে। আপনাকে ইনভেস্টমেন্ট ছাড়া দেশি বিদেশি আপনি এখানে কৃষিতে বিপ্লব আনতে পারবেন, এটা হলো মূল সমস্যা। বাকি সমস্যা আপনাকে সলভ হয়ে যাবে দ্রুত। এদেশের 45% শ্রমশক্তি কৃষিতে বিনিয়োগ রয়েছে, এদেশের 75% লোক কৃষি গ্রামীণ জনগোষ্ঠীর সাথে জড়িত রয়েছে। তাদের ভাগ্যের উন্নয়নের জন্য বড় ধরনের মেগা প্রজেক্ট আপনার করতে পারিনি আমরা। এই প্রথম কৃষি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী এটা সূচনা করেছেন। খাল খনন কর্মসূচি কৃষির সাথে রিলেটেড, বনায়ন কৃষির সাথে রিলেটেড, এগুলো না কর্মসূচি বাস্তবায়ন না করতে পারলে আপনি এই দেশ কিন্তু রক্ষা করতে পারবেন না, স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। শামীম ভাই, আপনার কাছে আবারও ফিরবো। একটু রাজিকুজ্জামান, আপনার কাছে ফিরতে চাই। যে বিষয়টা বললেন যে কৃষিতে যদি আমরা খাল খনন এবং আরেকটা বললো যে সরকার যে কৃষি কার্ড দেয়া বিতরণ করেছে, তো এই জায়গাগুলো আসলে করলে কতটা আপনার কাছে মনে হয় যে বেকারত্বের কিছু হলেও আপনার ঘোচানো সম্ভব? কৃষিতে কতগুলো জায়গায় শ্রমশক্তি লাগে, কৃষি থেকে যা উৎপাদিত হয় তা কিভাবে সংরক্ষণ করা যায় এবং কৃষিভিত্তিক শিল্পটা কিভাবে গড়ে তোলা যায়, কৃষিটাকে 3 দিক থেকে দেখতে হবে। যেমন ধরুন আমরা যদি বলি যে আমাদের এবার আলু উৎপাদন কত হয়েছে, 1,03,00,000 টন। আমাদের চাহিদা কত, তার চেয়ে উৎপাদন কতটুকু বেশি হয়েছে। প্রতিটি উপজেলায় একটা করে যদি হিমাগার থাকতো তাহলে আলু উৎপাদন করে কৃষক 12 টাকা কেজিতে আলু বিক্রি করতো না, আর ঢাকা শহরে আমরা 40 টাকা আলু কিনতাম। তাহলে কৃষক আলু ফেলে দিচ্ছে দাম না পেয়ে, আবার আমরা যারা শহরে তারা আবার মানে ন্যায্য দামে আলু পাচ্ছে না। এর মাঝখানে একটা হিমাগার, একটা মাঝারি ধরনের হিমাগার, ধরেন 40 টন কিংবা 50 টন আলু রাখতে পারে, এরকম একটা হিমাগার তৈরি করতে খরচ পড়ে খুব বেশি হলে 60 লাখ টাকা। তাহলে এই জায়গায় যদি একটা বিনিয়োগ হয় যে প্রত্যেক উপজেলা আমি একটা করে হিমাগার স্থাপন করবো। 2 নম্বর, ধরুন আমাদের 6টা-7টা উপজেলায় টমেটো চাষ হয়, এই টমেটো গোটা দেশের মানুষ খেতে পারে, মানে আমাদের ফলনের হারটা এত বেশি। চাঁপাইনবাবগঞ্জের ওই অঞ্চলটা যদি বলি, আমাদের যশোরের এই অঞ্চলটা বলি, যশোর খুলনার এই কিছু অঞ্চল, আর আমাদের উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, বগুড়া, এইটা যদি বলি, এই জায়গাটাকে আমাদের এটা হলো মানে কৃষি উৎপাদনের একটা হাব। আর আমাদের ঢাকায় এই কৃষি বিপণনের হাব কোনটা কোনটা, এর মধ্যে কারণ বাজার যদি ধরি, যাত্রাবাড়ি যদি ধরি, আর ওইদিকে আমাদের মোহাম্মদপুর যদি কৃষি মার্কেট ধরি, তাহলে এই যে পণ্যটা এখানে আসে, এই মাঝখানের এই জায়গাটাকে যদি স্মুথ করা যায়, তাহলে এটা স্মুথ করতে গেলে কি করতে হবে? কৃষিতে বিনিয়োগের আর একটা দিক হতে পারে কি, আমরা পর্যাপ্ত যদি রেলের ব্যবস্থাটা করি, তাহলে এক সময় ব্রিটিশরা কিন্তু রেলকে 2 ভাগে ভাগ করেছিল, একটা ছিল পণ্য পরিবহন, একটা হচ্ছে যাত্রী পরিবহন। যাত্রী পরিবহনকে তারা বলেছিল সেবা, এই জন্য বলছে রেল সেবা, এই জন্য যাত্রীদের ভাড়া রাখতো কম, আর পণ্য পরিবহন করতো ট্রেনে, যাতে একসঙ্গে হিউজ পরিমাণ পণ্য নিয়ে আসা যায়। একটা রেলে যদি 13টা বগি থাকে, তাহলে 227টা ট্রাক দিয়ে যে পণ্য আনা যায়, একটা ট্রেন সেই পরিমাণ পণ্য নিয়ে আসতে পারে। তাদের জ্বালানি সাশ্রয় হয় এবং যানজটে পড়তে হয় না, এবং পণ্যটাও আসে। আমরা কৃষির বিনিয়োগ মানে শুধুমাত্র জমিতে বিনিয়োগ তা না, কৃষি সংক্রান্ত খাতে এই বিনিয়োগটা, যেটা শামীম বলতে চেয়েছে। এবং তার সঙ্গে যদি বলি আমরা, ধরুন আমাদের যদি কৃষির ক্ষেত্রে এখন বড় সমস্যা হয়ে যাচ্ছে সার, কীটনাশক এবং পানির ব্যবহারটা। বীজও কিন্তু এখন সমস্যা। আমাদের যখন পাট, আমরা পাটের জন্য গর্ব করি, পাটের 97% বীজ আমাদের আমদানি করতে হয়, অথচ আমাদের পাট গবেষণা কেন্দ্র আছে, সেই গবেষণা কেন্দ্রের পাট কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। এখন পানির যে বিষয়টা, আমরা সবসময় ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করছি, কিন্তু এই যে বৃষ্টি বর্ষাকালে যে পানিটা আসে, সেই পানিটা তো গড়িয়ে চলে যায়। এই পানিটা যদি সংরক্ষণের ব্যবস্থাটা করা হয়, সেই ক্ষেত্রে বলা হয়েছিল বাংলাদেশ হলো আপনার প্রায় 1200 নদীর দেশ, সেই নদীগুলো দখল দূষণে ধ্বংস হয়ে 337টার মতো সচল আছে। আমাদের 24,000 কিলোমিটার দীর্ঘ আমাদের যে নাব্যতা, তার মধ্যে মাত্র 6,000 নাব্যতা আছে। খালগুলো দখল, ভরাট এবং শূন্য হয়ে গেছে, যে কারণে হচ্ছে কি খালগুলো শুধু পানিটাকে বইয়ে যেতে সহযোগিতা করে তা না, সে কিন্তু একটা লিচিং হয়ে পানির নিচের ভূগর্ভস্থ পানির আধারটাও পূরণ করে। এই জায়গাগুলো যদি খনন করে সংরক্ষণ করা যায়, তাহলে হবে কি, এখানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। পানি আমি ভূগর্ভস্থ পানির পরিবর্তে আমি উপরের পানিটা ব্যবহার করতে পারবো, ফলে আর্সেনিক দূষণের হাত থেকে বাঁচবো। তারপরে এগুলো নিয়ে অনেক দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে, কিন্তু যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করতে হয়। আলোচনায় বিস্তারিত আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরবো, সে পর্যন্ত সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর ফিরছি আবারও আলোচনায়। কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আপনার কাছে একটু জানতে চাই, কৃষি তো একটা আছে যে বেকারত্ব সমস্যার সমাধান করতে পারে, সামগ্রিকভাবে সরকারের যদি পরিকল্পনাটা জানতে চাই, যে এই বেকার সমস্যার সমাধানের জন্য সরকার কি কি উদ্যোগ নিচ্ছে? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন যখন দেশে আসছেন উনি একটা বলেছেন দৃঢ়তার সাথে আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনা অনুযায়ী সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করি তিনি 31 দফার ভিত্তিতে কল্যাণমূলক একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চাচ্ছেন নতুন করে। সেখানে তো অবশ্যই বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার একটা বৃহৎ পরিকল্পনা রয়েছে প্রত্যেকটা সেক্টরে। আমাদের সেবা খাত, আমাদের কৃষি খাত, বেকারদের জন্য আমি বেকারদের জন্য প্রায়োরিটি দিয়ে, সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বেকারদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা পরিকল্পনা রয়েছে। আপনি ধরুন আইসিটি খাতে আমাদের একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় আমাদের যুব ক্রীড়া মন্ত্রী কিছুদিন আগে আপনি দেখেছেন বগুড়াতে উদ্বোধন করেছেন এআই প্রযুক্তির মাধ্যমে সারা বাংলাদেশে প্রায় 11,500 আমাদেরকে এআই প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে হাতে কলম। সারা বাংলাদেশে 64 জেলায় এই কর্মসূচির তিনি সূচনা করবেন। এতে করে আমাদের তরুণরা, যুবকরা তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে শুধু দেশে না, দেশে কর্মসংস্থানে শুধু না, দেশে বিদেশে কর্মসংস্থান তারা একটা সুযোগ পাবে, বাড়তি আয়েরও সুযোগ পাবে। কারণ স্কিল ম্যান পাওয়ার ছাড়া সারা পৃথিবীতে আপনার প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। মিডল ইস্টে যান, ইউরোপে যান, আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। খালি লেবার শ্রেণীর জনশক্তি দিয়ে বিদেশে মার্কেট ধরে রাখতে পারবে। শামীম, আমরা একটু বলছি যে এই বিষয়গুলো যে আপনি যেটা বলছিলেন যে শুধু স্কিল মানুষ আমাদের দরকার, এটা কিন্তু আমরা বিগত সময় থেকেই শুনে আসছি, তো কেউই কিন্তু আসলে পরিবর্তন করতে পারে নাই। এবার মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বলেছেন এবং তিনি মাত্র 5.5 মাস সরকার অতিক্রান্ত হলো, বহুবিধ সংকটে চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সরকারকে পথ অতিক্রম করতে হচ্ছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, চতুর্দিকে একটা বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই বাংলাদেশকে বিনির্মাণ করা অত সহজ হবে না, অত কঠিন হবে না। রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সবাইকে নিয়ে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, মেধাবী তাদেরকে কাজে লাগিয়ে এই বিধ্বস্ত বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। একা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী পারবেন না, সবাইকে নিয়ে দক্ষ জনশক্তি গড়ার মাধ্যমে বেকারত্ব দূর করে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। এটা খালি একটা রিলেটেড, প্রত্যেকটার সাথে কোরিলেটেড রয়েছে। এটা এই বাংলাদেশকে বিধ্বস্ত অর্থনীতির উপর থেকে টেনে তুলে এই বাংলাদেশকে নির্মাণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মেধা, যোগ্যতা, দেশপ্রেম, সততা দিয়ে প্রত্যেকটি সেক্টরকে সাজিয়ে আমাদের কর্মসংস্থান দেশে বিদেশে সুযোগ সৃষ্টি করে আমরা এই দেশটাকে বিনির্মাণ করব। শামীমুর রহমান, আর আপনার কাছে পরে ফিরবো, আবার একটু আমি ফিরতে চাই রাজিকুজ্জামান আপনার কাছে। আমি যে বিষয়টা বলছিলাম যে এই যে লিকেজগুলো বা যে জায়গায় গ্যাপ আছে, আমরা দক্ষ জনশক্তি করতে পারি না, আমি একটা তথ্য বললাম, তথ্যটা আপনারাও বলছেন, এই সমস্যাগুলো তো ইতিমধ্যে চিহ্নিত। তো চিহ্নিত এই সমস্যাগুলোকে আবার নতুন করে চিহ্নিত করে দরকার আছে কিনা এবং তারপর সমাধানের দিকে সরকার যাবে, কি মনে হয় আপনার কাছে? তার আগে নতুন করে চিহ্নিত করার কোনো দরকার আছে? পুরনো একটা কথাকে নতুন করে বলি যে ওই যে এআই ব্যবহারের কথা আমরা সব বলছি না, এআই কত সহজে আমাদেরকে এই করতে পারে যে প্রতি সপ্তাহে আমাদের 1143টা পদের গড়ে বিজ্ঞপ্তি হয় এআই থেকে। দেখা যাচ্ছে যতগুলো বিজ্ঞপ্তি হলো তাতে দেখা যাচ্ছে আমাদের প্রতি সপ্তাহে আবেদন পড়ে 6,97,000, মানে প্রতি পদের বিপরীতে 283টা। ভাবেন বেকারত্বের তীব্রতা কত। ফলে 26 লক্ষ এটা কিন্তু এর সঙ্গে ম্যাচ করছে না, 3.8% এটা ম্যাচ করছে না। একটা ইউরোপের একটা ইয়ে আছে যে যদি কেউ সপ্তাহে 1 ঘন্টা কাজ করে তাহলে তাকে বেকার বলা হয় না। ওই স্ট্যান্ডার্ড দিয়ে কি বাংলাদেশে মাপা যাবে? কারণ ইউরোপে সোশ্যাল সিকিউরিটি আছে। তারপরে কেউ যদি সপ্তাহে 1 ঘন্টা কাজ করে তাহলেও সে কোনো রকমে চলতে পারবে, তার ফুড স্ট্যাম্প আছে, অনেক কিছু আছে। বাংলাদেশে 1 ঘন্টা কাজ কেন, একদিন কাজ করে 7 দিন চলতে পারবে? একদিন কাজ করেও একদিন চলা যায় না, যে কারণে শ্রমিকরা অনেক সময় ওভারটাইম করে। 8 ঘন্টার পরে আবার কোনো রিক্সা চালককে 8 ঘন্টা রিক্সা চালায়, কোনো দোকানদারকে 8 ঘন্টা দোকান ইয়ে করে, কোনো হোটেলকে 8 ঘন্টা খোলা রাখে। তারা দেখে 8 ঘন্টা দিয়ে তার চলে না বলেই সে তো ওভারটাইম করে। তাহলে এইরকম একটা দেশে আমরা ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি বেকারত্ব মাপি তাহলে সংখ্যাটা কম দেখানো যাবে, কিন্তু বাস্তবতাটা তুলে ধরা যাবে না। এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি এই বেকার সমস্যা সমাধানের জন্য উদ্যোগগুলো কোথায় কোথায় নেব। দেখুন, প্রত্যেকটা দেশের কিছু ভিত্তি জিনিস থাকে। যেমন বাংলাদেশের ভিত্তি হচ্ছে বাংলাদেশের কৃষি।
বাংলাদেশের ভিত্তি হওয়ার কথা বাংলাদেশের শ্রমশক্তি। আমরা প্রতি বর্গ কিলোমিটারে 1200 জন মানুষ বসবাস করি। এটা যেমন একটা আমাদের মনে হয় যে অনেক মানুষ বসবাস করি, আবার অন্য দিক থেকে যদি দেখি যে আমাদের এখানে জনশক্তির প্রায় ধরুন 33% উপর জনশক্তি আছে, একদম নতুন জনশক্তি, যেটাকে আমরা বলছি এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মানে আমাদের জনসংখ্যাগত সুবিধা আমাদের বেশি। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বয়স্ক লোকের সংখ্যা বেশি, আমাদের এখানে বয়স্ক লোকের তুলনায় কর্মক্ষম লোকের সংখ্যা বেশি। এই সুবিধাটা কিন্তু বেশি দিন থাকবে না, কারণ এই বয়স্ক হয়ে যাচ্ছে, যেমন আমরা বয়স্ক হয়ে যাচ্ছি, আর 2 দিন পরে তো এই কর্মক্ষমতা থাকবে না। হ্যাঁ, বাংলাদেশের এই কর্মক্ষম জনগোষ্ঠীর সুবিধা কিন্তু অন্য দেশও নিতে চায়। হ্যাঁ, অন্য দেশ নিতে চায়, যে কারণে আমরা বলি পৃথিবীতে লেবার সেন্ডিং কান্ট্রি যদি বলি, যে যারা শ্রমশক্তি পাঠায় তার মধ্যে আমরা হচ্ছে নবম। ওই দিক থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। এত লোক, মানে আমাদের এই শ্রমিকরা দুটো কাজ করে, যে দেশে যায় সে দেশের অর্থনীতিকে গড়ে তোলে, আবার যে রেমিটেন্স পাঠায় সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে গড়ে তোলে। ফলে এই রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে নাম দিয়েছি যোদ্ধা, কিন্তু তারা শুধু যুদ্ধ করে করে ক্লান্ত হচ্ছে, তাদের আর কোনো মানে সুরক্ষা আমরা দিতে পারছি না। এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, তারা যে দক্ষতাটা নিয়ে দেশে ফিরে আসে, রিটার্নি মাইগ্রেন্টদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ কি আছে? যাচ্ছে নিজের উদ্যোগে, ফিরে আসার পরে কি করে? যে বিদেশে গিয়ে ওই কাজ করেছি, এখন কি করেন? এখন মুদি দোকানদারি করি। তাহলে ওখানে যদি সে কনস্ট্রাকশনের কাজ করে থাকে, যে দক্ষতাটা অর্জন করেছে, এখানে মুদি দোকান করে সেই দক্ষতাটা কি কাজে লাগলো না অপচয় হলো? ফলে আমরা এমপ্লয়মেন্ট বলি, আনএমপ্লয়মেন্ট বলি, কিন্তু আন্ডার এমপ্লয়মেন্টটা বলি না। যার যে যোগ্যতা তার চেয়ে নিচু স্তরের কাজ যদি করে সেটাকে বলে আন্ডার এমপ্লয়মেন্ট। এই আন্ডার এমপ্লয়মেন্ট কিন্তু প্রচুর। 12,000 টাকা 13,000 টাকার চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র যখন অ্যাপ্লিকেশন করে, তখন বুঝতে হবে সে আন্ডার এমপ্লয়েড। হিসাবে দেখলাম সে এমপ্লয়েড আছে, কিন্তু বাস্তবে সে আন্ডার এমপ্লয়েড। রাজিকুজ্জামান, আপনাকে একটু ইন্টারাপ্ট করে শেষ বিষয়টা হচ্ছে, আমি যেটা জানতে চাচ্ছিলাম, এই যে আপনি যে প্রবলেমগুলো বলছিলেন, এইগুলো কিন্তু ইতিমধ্যে চিহ্নিত এবং গত কয়েক দশক ধরে এই একই কথাই বলা হচ্ছে। এই সমস্যা যখন চিহ্নিত, এগুলোকে তো নতুন করে নিশ্চয়ই চিহ্নিত করবার আর সুযোগ নেই। তাহলে সরকারের পরবর্তী পদক্ষেপটা আসলে কি নেওয়া উচিত, আপনার কাছে কি মনে হয়? বললাম যে প্রথমে শুরু করেছিলাম যেটা, তাহলে কৃষিতে কি করা যেতে পারে? ধরুন বাংলাদেশের পাট শুধু প্রাকৃতিক কারণেই বাংলাদেশে উৎপাদন হয় তা না, আমাদের চাষিরা দীর্ঘদিন ধরে পাট চাষ করতে করতে একটা পাট চাষ সংক্রান্ত দক্ষতা অর্জন করেছে। পাটের উপর নির্ভর করে একসময় আমাদের অর্থনীতি গড়ে উঠেছিল। সব পাটকলগুলো, রাষ্ট্রীয় পাটকলগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন সেটা বেসরকারি খাতে বিক্রি করে দেওয়ার কথা বলছে সরকার। তাহলে এই পাটের কত ধরনের বহুমুখীকরণ করা যায়? আমরা চীন থেকে প্রতি বছর প্রায় 1200 থেকে 1300 কোটি টাকার ভিসকস আমদানি করি। আমরা দুজনে যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমরা জানি যে পাটের যে সেলুলোজ, এখান থেকে যদি শুধু গ্রিনটা বাদ দিয়ে দেওয়া যায়, এখান থেকে ভিসকস তৈরি করা যায়। এবং পাট হচ্ছে পৃথিবীর লংগেস্ট ফাইবার ইন দ্য ওয়ার্ল্ড। মানে পাটের একটা আঁশ সেটা প্রায় 3 ফুট 4 ফুট হয়, তুলার আঁশ কতটুকু হয়? ছোট্ট। ফলে এত দীর্ঘ পাটের যে আঁশ, এইটা অনেক কাজে লাগতে পারে। ওই ভিসকস আমরা আমদানি করে চীন থেকে, কিন্তু বাংলাদেশে ভিসকস তৈরি হচ্ছে না। যদি হতো তাহলে ওই টাকাটা তো এখানে সেভ হতো, এখানে নতুন কর্মসংস্থান হতো। আচ্ছা, বাংলাদেশে প্রতি বছর 23 থেকে 24 কোটি বর্গফুট চামড়া উৎপাদন হয়। সেই চামড়া যখন বিক্রি করতে যায় তখন 200 টাকা 300 টাকা দাম, কিন্তু ওই চামড়া দিয়ে তৈরি জুতা কিনতে গেলে কিন্তু আপনি 4,000 টাকা 5,000 টাকা জুতা। মানে চামড়ার দাম নাই, শ্রমিকের মজুরি কম, কিন্তু জুতার দাম কমে না। তার মানে এই যে এখানে একটা অদ্ভুত নেক্সাস তৈরি হয়েছে, একটা দুষ্ট চক্র। এখান থেকে যদি আমরা চামড়া শিল্পটাকে রক্ষা করতে পারি, আমাদের এখন চামড়াটার উপর নজর দিয়েছে বাইরের ওরা, যে আমরা শুধু কাঁচা চামড়া তৈরি করার, আমাদের শ্রমিকরা তাদের চামড়া বিক্রি করে বিদেশে কাজ করবে চামড়ার ঘাম ঝরিয়ে, আর আমাদের পশুর চামড়া কম দামে বিক্রি হবে। ফলে মানুষ এবং পশুকে এক সমতলে দাঁড় করিয়ে ফেলতে চায়। তাহলে বাংলাদেশের উদ্যোগটা নেওয়া দরকার, এই চামড়া শিল্পটা এখানে দাঁড় করা দরকার। কারণ বাংলাদেশে 18 কোটি মানুষের নিজেরই তো একটা বিশাল হোম মার্কেট আছে, নিজেদেরই তো চামড়ার জুতা লাগে। আচ্ছা, গত কয়েকদিন আগে একটা খবর দেখেছেন, বাংলাদেশে 47-48 ধরনের টুথপেস্ট, তার মধ্যে 7-8টা টুথপেস্ট ভালো, বাকি সবগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। আমরা মানুষের সঙ্গে মানুষের এত বড় শত্রুতা পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা জানি না। শিশু খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছে, খাবারের মধ্যে ভেজাল আছে, দাঁত ব্রাশ করবেন তার মধ্যে ভেজাল আছে, চায়ে একটু চিনি দেবেন তার মধ্যে ভেজাল আছে। আমাদের চিনির কলগুলো বন্ধ হয়ে গেল, অথচ বাংলাদেশের সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে, কিছু ইনস্টিটিউট আছে, আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট আছে, আমরা 97% বীজ বিদেশ থেকে আমদানি করি। সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট আছে, আর আমাদের সুগার মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই যে গ্যাপটা, এইগুলোকে বন্ধ করা দরকার। আপনি যেটা বলেছেন, সমস্যা চিহ্নিত, সমাধানের উদ্যোগ নিতে হবে। এবং সমাধান অনেক সময় তারা করে কি, উৎপাদন করার চাইতে আমদানি করাটা তাদের কাছে লাভজনক মনে হয়। কারণ আমদানিতে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং করে টাকাটা পাচার করা যায়, কিন্তু উৎপাদন করলে কৃষকের ঘাম ঝরানো উৎপাদন
এবং মানুষের নজর চোখের সামনে থাকে, তো আমার দেশে উৎপাদিত হয়েছে, কেন এটার মান খারাপ হবে? এক সময় দেখেছেন আমরা দেশের চিনি কিনতাম না বলে গুদামের চিনি নাকি গলে নষ্ট হয়ে যেত। এখন মধ্যবিত্তদের মধ্যে একটা ধারণা হয়েছে লাল চিনি খেতে হবে। তা লাল চিনি কোথায় পাবো? আমার তো চিনির কল সবগুলো বন্ধ। এখন তো উপায় নেই, আমি তো সব বিট চিনিই খাচ্ছি। তাহলে মানুষের মধ্যে চাহিদা তৈরি হয়েছে লাল চিনি খাবার, আখের চিনি খাবার, কিন্তু আমাদের আখের কলগুলো বন্ধ হয়ে গেছে। ফলে এই জায়গাগুলো নজর দিতে হবে যে কোন দুষ্ট পরিকল্পনা বা কোন সর্বনাশা পরিকল্পনায় আমাদের স্থানীয় শিল্পগুলো ধ্বংস হলো, আমরা একটা আমদানি নির্ভর দেশে পরিণত হলাম আর রপ্তানিযোগ্য পণ্য তৈরি করলাম। মানে বাইরের মানুষ পরবে বলে কাপড় সেলাই করছি আর আমরা খাবো বলে আমদানি করছি। উল্টাটা হওয়া উচিত ছিল যে আমাদের খাবারটা আমরা তৈরি করব। হ্যাঁ, সেই জায়গায় মানে জাস্ট ঘুরিয়ে দিতে হবে। যদি অর্থনৈতিক পরিকল্পনাটা ঘুরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কৃষির উপর ভিত্তি করে কিন্তু আমাদের দেশটা দাঁড়াবে। রাজিকুজ্জামান, আপনার কাছে আবারও ফিরবো। শামীমুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই না যে এই যে পরিকল্পনাগুলোর কথা বললেন রাজিকুজ্জামান, বিএনপি সরকার আসলে কতটা দক্ষতার সাথে এই বেকার সমস্যার সমাধানের দিকে আগাচ্ছে আপনার কাছে একটু জানতে চাই। দৃঢ়ভাবে বিশ্বাসী মাননীয় প্রধানমন্ত্রী তার একটা রাজনৈতিক প্রতিশ্রুতি অঙ্গীকার রয়েছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। অবশ্যই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের বেকার সমস্যাটা পরিকল্পনা সেক্টর ওয়াইজ তার পরিকল্পনা রয়েছে, সেটা তিনি বাস্তবায়ন করবেন। এটা রতন ভাই বলেছেন, চমৎকারভাবে তুলে ধরেছেন। আসলে আমাদের সংকটটা হচ্ছে কোথায়? আমদানি নির্ভর ব্যবস্থাপনা অতীতে সরকারের সময় আমরা দেখেছি। আমাদের সার কারখানাগুলো 8টা সার কারখানা সব বন্ধ করা রয়েছে, চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। কিসের জন্য? আমাদের 26,000 কোটি টাকা সারের জন্য ভর্তুকি দিতে হচ্ছে। কেন? সার কারখানাগুলো কেন আমরা চালু করতে পারি? আমদানি নির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলেছে, যে জন্য বাংলাদেশ একটা গরিব দেশ। আমাদের যদি খাদ্যের জন্য চাল যদি ইম্পোর্ট করতে হয়, আপনি এই দেশকে দুর্ভিক্ষ এসে যাবে, আপনি এই দেশকে চালাতে পারবেন? কেউ চালাতে পারবে না। এই জন্য আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এই সত্য বাস্তবতাকে উপলব্ধি করে আমাদের দেশে যত বড় বড় মেগা প্রকল্প হয়েছে সব শহরে মানুষের উন্নয়নের জন্য হচ্ছে। এই প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 75% লোক গ্রামীণ জনগোষ্ঠী, গ্রামে বসবাস করে এবং 45% লোক কৃষির সেক্টরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি রয়েছে বাংলাদেশে। এই দিক বিবেচনা করে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এই যে মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছে। এই প্রথম কৃষক কার্ড, সোশ্যাল ফ্যামিলি কার্ড, আমাদের বনায়ন প্রকল্প, সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, এটা ঐতিহাসিক একটা পরিকল্পনা আমি মনে করি। গ্রামীণ জনগোষ্ঠীকে কর্মসংস্থানে সম্পৃক্ত করে কৃষি উৎপাদন বাড়িয়ে, শুধু কৃষি উৎপাদন না, জাতীয় আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট টোটাল জিডিপি আয়তন বাড়িয়ে কৃষিকে স্বনির্ভর করে প্রত্যেকটা সেক্টরে কৃষিভিত্তিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা সমৃদ্ধির দিকে, শিল্প বিপ্লবে কৃষি পণ্যকে আমরা বেশি বেশি করে প্রক্রিয়াজাতকরণ করে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে আমরা এটা বিদেশে রপ্তানিও করতে পারবো। বিভিন্ন সেক্টর, যেমন আম, আমাদের আনারস, আমাদের কলা প্রচুর রয়েছে। আমরা এগুলো যদি এগ্রিকালচার প্রসেসিংয়ের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান করে বিদেশে আমরা এগুলো ডাব আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে, এগুলো পরিকল্পনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায়। আমার দৃঢ় বিশ্বাস মাত্র 5.5 মাস সময় আমরা অতিক্রান্ত করেছি। একটু সময় দেন, নিশ্চয়ই এদেশের কৃষিতে বিপ্লব আসবে, শিল্পে বিপ্লব আসবে, কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং মানুষ, কৃষকরা ন্যায্য মূল্য পাবে। বিপণন সংরক্ষণ ব্যবস্থা, আমাদের ঘাটে ঘাটে যারা চাঁদা দিতে হয়, যার জন্য কৃষি পণ্য। আজকে টমেটো বাজারে 400 টাকা, কাঁচামরিচ 400 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, টমেটো 200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। কেন? আমি কালকে দিন আগে মোহাম্মদপুর টাউন হলে বাজারে গেছি, বিভিন্ন জায়গায় এই পরিবহনের সমস্যা হচ্ছে, যাতে দাম বেড়ে যাচ্ছে। আমাদের সংরক্ষণের ব্যবস্থা নেই, একটু আগে ভাই বলেছে, হিমাগার নেই। সেগুলো আমাদের কৃষি অবকাঠামো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, কৃষি পণ্য ন্যায্য মূল্য পাওয়ার জন্য বিপণন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব, আমাদের সিন্ডিকেটের এই ব্যবস্থা ভেঙে দিতে হবে। আমরা আশা করছি যে বিএনপি সরকার নিশ্চয়ই এই বিষয়গুলো দেখভাল করছে এবং খুব তাড়াতাড়ি এইসব সমস্যার সমাধান হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আলোচনায় ফিরব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরব আলোচনায়। সে পর্যন্ত সাথে থাকুন।
দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। আমাদের সঙ্গে নিশ্চয়ই আছেন। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে বেকারদের কর্মসংস্থান কিভাবে, যে বিষয়গুলো বলছিলেন আপনারা, যে একটা বিষয় কৃষি এবং এআই দিয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা হচ্ছে। একটু আমরা বেকারদের সমস্যা নিয়ে কথা বলতে চাই। যারা কিছুক্ষণ আগে রাজিকুজ্জামান রতন বলছিলেন যে একজন বেকার তার বাবা মায়ের টাকা খরচ করে, পয়সা পাতি সব খরচ করে বিদেশে চলে যেতে চায়, তাদের মধ্যে হতাশার জায়গা থেকে আমরা দেখেছি মানে আত্মহত্যার মতো জায়গাগুলো বেছে নেয়। তো এই জায়গাটা যদি একটু বলতেন যে বেকারদের যে হতাশা, এই জায়গাগুলোতে আসলে কিভাবে কাজ করা যায়, কারণ আমরা তো সেই পরিমাণ কর্মসংস্থান দিতে পারবো না, বাংলাদেশের যে বাস্তবতা। মানব জীবনের সবচেয়ে ক্রিয়েটিভ সময়টা হচ্ছে তার যৌবন, আর সেই যৌবনটা আমরা অপচয় করছি চাকরির দরখাস্ত নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে। দুটো জিনিস খেয়াল করে দেখুন, যদি আমরা ক্লাস 1-এ কত ছেলে ভর্তি হয় সেটা দেখি, এটা ভর্তি হয় 29 লক্ষ, আর এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল 9 লক্ষ। তাহলে 29 লক্ষ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসতে 20 লক্ষ ছেলে মেয়ে ঝরে গেল। কেন ঝরে গেল? কেউ কি পড়তে চায়নি বলে, নাকি বিরাট একটা অংশ কিন্তু ওই অভাব, দারিদ্র, অন্য জায়গায় কাজ করতে হবে বলে 18 বছরের আগেই তারা ঝরে গেল? এই 9 লক্ষ ছেলে মেয়ের মধ্যে থেকে যারা পাশ করবে তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য দেখবেন কি পরিমাণ ছোটাছুটি করছে ছেলে মেয়েরা, এবং সেক্ষেত্রে একটা বিপুল খরচ করে ডিগ্রি নিয়ে তারপরে যদি চাকরি না থাকে, এই ছেলে মেয়ে হতাশ বিক্ষুব্ধ না হয়ে আর কোনো উপায় আছে? এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে কর্তৃত্বশালী বাহিনী, এবং একটা সময় আমরা বিসিএস করেছিলাম, তো বিসিএস এর সময় দেখা যেত যে প্রথম দিককার পদ কোনগুলোতে আগ্রহ বেশি, সেই পদগুলোতে আগ্রহ বেশি যেগুলোতে হয় বাড়তি ইনকামের সুযোগ আছে অথবা কর্তৃত্ব দেখানোর সুযোগ আছে। সে কিন্তু এটা খেয়াল করছে না যে তার লেখাপড়াটা সে কীভাবে কাজে লাগাবে, সেগুলো লেখাপড়াটা কর্তৃত্ব প্রতিষ্ঠা কীভাবে কাজে লাগাবে, কর্তৃত্বের সঙ্গে দুর্নীতি যুক্ত হয়ে থাকে। এটা গেল। তাহলে ওই যে আমাদের পুরো প্রশাসনিক কাঠামোর মধ্যে এমন একটা দুর্নীতির ছোঁয়া আছে, তার সঙ্গে চাকরি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি আছে, এবং আমাদের দেশেও কোনো চাকরি পেতে গেলে ঘুষ ছাড়া চাকরি হয় এরকম ঘটনা কিন্তু খুবই কম। এই জায়গাতেও যখন ঘুষ দিয়ে কেউ চাকরিতে ঢুকছে তখন তার প্রথম টার্গেট থাকে যে আমার এই টাকাটা তুলতে হবে, আর দ্বিতীয়ত এটাই তো নিয়ম। এখন ঘুষ দিয়ে একজন জেলা প্রশাসক এক জেলা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, একজন থানার ওসি এক থানা থেকে আরেক থানায় যাচ্ছেন, বলে তার টার্গেটটা কি থাকবে? এবং ঘুষের পরিমাণ কিন্তু একেবারে কম না। তো তাহলে এই যে প্রশাসনিক দুর্নীতির এই জায়গাটা, এটা কিন্তু দুটো ক্ষতি করছে। একটা হলো যে কর্মস্পৃহা কমিয়ে দিচ্ছে, মানুষের সার্ভিস দেওয়ার ক্ষমতাটা কমিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত প্রচণ্ড লোভী মানসিকতা তৈরি করছে। একজন মানুষ যখন লোভের সন্ধান পায় আর 100 জন মানুষ যখন সেখান থেকে বঞ্চিত হয়, তখন বাকিদের মধ্যে হতাশা আসা ছাড়া তার কোনো উপায় থাকে না। এটা একটা লটারির মতো হয়ে গেছে। লটারিতে টিকিট পাবে একজন, কিন্তু টিকিট কেটেছে, মানে বিজয়ী হবে একজন, টিকিট কেটেছে তো হাজার হাজার মানুষ, সবাই অপেক্ষায় থাকে যদি লাগে। তাহলে এই জায়গায় আমাদের মনে হয় যে রাষ্ট্রের 3টা জায়গায় খুব গুরুত্ব দেওয়া উচিত। খাদ্যের জন্য যেমন অর্থনীতি, কৃষি, শিক্ষাটা একদম প্রাইমারি থেকে বা উচ্চশিক্ষা পর্যন্ত এই শিক্ষার মানটা যদি ডেভেলপ করানো না যায়, দক্ষ জনশক্তি দেশেও কাজ করতে পারবে না, বিদেশে যেও সে দক্ষতার পরিচয় দিতে পারবে না। তৃতীয়ত হচ্ছে আমাদের স্বাস্থ্য। আমাদের যেটুকু 2টা পয়সা রোজগার করি তার বেশিরভাগটাই ওষুধ কিনতে চলে যাচ্ছে। ফলে আমাদের যে কোনো মানুষের বয়স যখনই সে 50 ক্রস করে গেল, তখন তার মাথায় 3টা চিন্তা থাকে। একটা হলো ছেলে থাকলে তাকে কোথায় চাকরিতে যুক্ত করবে, মেয়ে থাকলে তাকে বিয়ে দেবে কিনা, তৃতীয়ত আর কয়দিন পরে তো কাজ করার ক্ষমতা থাকবে না, তখন তার জীবনটা চলবে কিভাবে। এই 3 দুশ্চিন্তা নিয়ে তার জীবনের যখন অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি কাজে লাগানোর সময়, তখন কিন্তু সবচেয়ে বেশি হতাশার মধ্যে থাকে। যৌবন হতাশগ্রস্ত, অভিজ্ঞ প্রৌঢ় সেও হতাশার মধ্যে আছে। ফলে রাষ্ট্রকে এই দিকটা দেখতে হবে যে আমরা যেমন বীজ বুনলে ফসলের আশা করি, ঠিক তেমনি আস্থার বীজটা বুনলে সেখান থেকে কিন্তু সম্ভাবনার ফসলটা তৈরি হবে। ফলে একটা রাজনৈতিক দলের কিংবা একটা রাষ্ট্রের কিংবা একটা সরকারের দায়িত্ব কিন্তু সবার মুখে ভাত তুলে দেওয়া না, সবার কাছে এই আস্থার বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা আছি, আপনাদের সমস্যায় সমাধানের পথে আমরা আছি, আপনারা চলবেন, আমরা আপনাদের সঙ্গে বাধা তৈরি করব না। ফলে আমরা অনেক সময় বলতাম না যে সরকারের কাছে আমরা কিচ্ছু চাই না, সরকার যেন আমাদের সঙ্গে মানে ঝামেলা না করে, সরকার যেন পদে পদে বাধা তৈরি না করে। এমনকি অ্যাটিটিউডটা দেখেন, অফিসে কোনো একটা কাজের জন্য যাবেন, বলে কি চাই, সে কিন্তু আমাদেরই ট্যাক্সের টাকায় কাজ করছে, কিন্তু এমন একটা আচরণ করে মনে হয় যে সে তার যে সেবা প্রার্থীকে অনুগ্রহ করছে।
তো এই মানসিকতাটাও কিন্তু প্রশাসন থেকে এটা দূর করতে হবে। ফলে বেকার সমস্যা সমাধানের সঙ্গে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ: মানসম্পন্ন শিক্ষা, আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পন্ন কৃষি, আর তৃতীয়ত হচ্ছে যে এই কর্মসংস্থানের যতগুলো খাত আছে, শুধু একটা জিনিস খেয়াল করেন, 1,34,000-এর মতো আমাদের প্রাইমারি স্কুল আছে। এই স্কুলগুলোতে যদি মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হয়, তাহলেও তো আমাদের কি পরিমাণ শিক্ষক লাগে। আমাদের হাই স্কুলের সংখ্যা কত? প্রায় 22,000-24,000 হাই স্কুল। আমাদের কলেজের সংখ্যা কত? এইরকম করে যদি দেখি, তাহলে একটু মানসম্পন্ন শিক্ষক নিয়োগের জায়গাটা যদি আমরা যাই, শূন্য পদগুলোকে যদি পূরণ করি, বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলেরাও যদি শিক্ষকতার পেশায় যায়, আমরা তো ভারতের কিছু কিছু উদাহরণ দেখেছি যে সেখানে বিশ্ববিদ্যালয়ে বড় ডিগ্রি নিয়েও সে কিন্তু প্রাইমারি স্কুলে যাচ্ছে, কারণ সে মনে করে এই ভিত্তিটা তৈরি করতে না পারলে জাতিটা দাঁড়াবে না। আর আমরা হচ্ছে প্রাইমারি শিক্ষা সবচেয়ে অবহেলিত। এই জায়গাগুলোতে একটু নজর যদি দেই, তাহলে 5 বছরে হয়তো বাংলাদেশে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন হবে। 1 বছরে কোনো এই সমস্ত পরিবর্তন হবে না, কিন্তু 1 বছরে বীজটা বপন করা যাবে। ওকে, ধন্যবাদ আপনাকে রাজিকুজ্জামান। আমি আবার ফিরছি কৃষিবিদ শামীমুর রহমান শামীম আপনার কাছে। যে বিষয়টা বলছিলেন রাজিকুজ্জামান, যে সরকারকে বলতে হবে যে আমরা আছি আপনার সাথে, তো এই জায়গাটা আসলে সরকার সেই দক্ষতাটা দেখাতে পারবে কিনা আপনার কাছে কি মনে হয়? কারণ আমরা 5 মাস তো অতিবাহিত করেছি, 5 মাস তো এই সরকারের চরিত্র দেখেছি, তো সামনের দিনগুলোতে আসলে সরকারের সেই আস্থা তৈরি করতে। যথার্থই বলেছেন। আসলে সত্যিকার অর্থে কি, আমি একটু আগেই বলেছি 5.5 মাস সময় অতিক্রান্ত করেছে। আমরা তো উত্তরাধিকার সূত্রে একটা বিধ্বস্ত বাংলাদেশকে পেয়েছি, সেটা তো আমি বারবার বলেছি। এই জায়গা থেকে মাত্র 5.5 মাস সময় অতিক্রান্ত হয়েছে। একটু সময় লাগবে। পরিকল্পনা অনুযায়ী সরকারের সততা রয়েছে, দেশপ্রেম রয়েছে, যোগ্য দক্ষ মানুষদেরকে সম্পৃক্ত করে এই যে আমাদের প্রবলেমগুলো রয়েছে, বেকারত্ব, সবচেয়ে বেকারত্ব আমাদের কঠিন সংকটের মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছে। এই বেকারত্ব আমাদেরকে সমাধান করতে গেলে আমাদেরকে বহুমুখী পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে। তা নাহলে আপনি এই দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে পারবেন না, এদেরকে কাজে লাগাতে পারবো না। আমাদের এই বেকারত্বের কারণে আজকে কি হচ্ছে বাংলাদেশে দেখেন, বাংলাদেশ আজকে অপরাধ প্রবণতায় মানুষ জড়িয়ে পড়ছে। হতাশা থেকে তরুণরা বেকারত্বের অভিশাপ নিয়ে আজকে তারা কি করতেছে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে, মাদকাসক্ত হচ্ছে। এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক এবং বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে, এবং অপরাধ প্রবণতা জড়িয়ে অস্থিতিশীল পরিবেশের জন্ম দিচ্ছে সমস্ত সমাজে, রাষ্ট্রীয় ব্যবস্থা। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে রয়েছে। আমাদের মাদকের সংকট রয়েছে, আমাদের জাতীয় সমস্যা এসে দাঁড়িয়েছে দুর্নীতি, মাদক এবং বেকারত্ব। ধনী গরিবের বৈষম্য গত 18 বছর প্রকট থেকে প্রকটতর হয়েছে। এক শ্রেণীর মানুষের হাতে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে লুটপাট করে তারা বিদেশে অর্থ পাচার করেছে, নিজেরা বিত্ত বৈভবের মালিক হয়েছে, জনগণকে শোষণ করেছে। এই জায়গা থেকে তো বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে, তা নাহলে এই দেশকে বিনির্মাণ করতে পারবেন না। অর্থ পাচার আপনাকে বন্ধ করতে হবে, এই বাংলাদেশ সরকারকে করতে হবে। কারা করবে? বাংলাদেশ সরকারকে উদ্যোগ দিতে হবে যাতে আর অর্থ পাচার না হয়। আজকে পত্রিকায় দেখলাম সুইস ব্যাংকে ব্যক্তি প্রতিষ্ঠানের জামাতের পরিমাণ বেড়েছে 41%। বাংলাদেশ একটা গরিব দেশ, এই টাকা পাচার হয়ে গেছে। এই টাকাগুলো কি আপনি আনতে পারছেন? এই টাকাটা তো উদ্ধার করে আনতে হবে, দ্বিতীয়ত পাচার বন্ধ করতে হবে। সেই পরীক্ষায় তো আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে, তা নাহলে তো এই দেশ লুটপাট করে সব বিদেশে চলে গেছে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে অতীতে এটা করেছে। এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আমাদের গড়তে হবে, তা নাহলে কোনো কিছু সমস্ত অর্জন আমাদের বৃথা হয়ে যাবে। এই জুলাই বিপ্লব, মুক্তিযুদ্ধের চেতনা, এই ধনী গরিবের বৈষম্য বাড়বে, লুটপাট এগুলো চলতে থাকবে। এগুলো যদি বন্ধ না করতে পারি, বাংলাদেশে মানুষের মুক্তি আসবে। এটা হলো বড় দাগে মূল কথা। তার মানে আপনি কি মনে করছেন যে এই যে বেকার সমস্যার সমাধানে সরকারের যত উদ্যোগই নিক না কেন, এই যে ব্যবস্থাগুলো বললেন, যে টাকা পাচার বলি, তারপরে যদি সুষ্ঠু বিনিয়োগ না করি, যদি আপনার দুর্নীতি বন্ধ না করি, তার মানে কোনো উদ্যোগে আসলে কোনো উদ্যোগে আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি দুর্নীতিমুক্ত সুশাসন জনগণকে দিতে না পারেন, মানুষের জনগণের নিরাপত্তা দিতে হবে, সুশাসন দিতে হবে, নাগরিক অধিকার প্রত্যেকটি সেক্টরে, কি মৌলিক সমস্যা মানুষের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা, ভাই বলেছে 10 কোটি মানুষ এইগুলো ক্ষুধা দারিদ্রতাকে নিয়ে লড়াই করে মানুষ বসবাস করছে। একটা মানুষের চিকিৎসা নাই, কয়জন মানুষের চিকিৎসা আছে আপনি দেখেছেন? এবার কেয়ার আপনার স্কোয়ারে চিকিৎসা নিতে পারছে, কয়জন মানুষ নিতে পারছে দেশে? এই দেশের কোটি কোটি মানুষের 10 কোটি মানুষ ক্ষুধা, দারিদ্রতা, অপুষ্টিহীনতা, শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। এই গরিব দেশটাকে থেকে রক্ষা করতে হবে, সেখানে আপনাকে সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে আপনি দেশের মানুষের উন্নয়ন ঘটাতে পারবেন।
এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আমরা সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদরাই দেশ চালাবেন সেটা আশা করি। আমি রাজিকুজ্জামান আপনার কাছে একটু জানতে চাই যে বিষয়টা আপনি নিজেও বলছিলেন যে এই যে তরুণরা আমাদের যারা অনার্স মাস্টার্স করে বের হচ্ছেন তারা চাকরির পিছনে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং কারো কারো এরকম অবস্থাও যে তারা যে চাকরির জন্য খুব প্রত্যাশা করছেন কিন্তু চাকরির যে অ্যাপ্লাই করবেন আবেদন করবেন সেটার টাকাও পর্যন্ত তাদের হাতে নাই, এরকম অবস্থাও যদি আপনি এখানে দুইটা জিনিস খেয়াল করুন। আমরা যখন যুব শক্তির কথা বলি তখন আমরা শুধুমাত্র ছেলেদের কথা বলি না, মেয়েদের কথা তো বলি। দক্ষতায় মেয়েরা যে কতদূর এগিয়ে এসছে সেটা আমরা এই কয়েকদিন পরে ইন্টারমিডিয়েট রেজাল্ট হবে, আমরা দেখবো যে ইন্টারমিডিয়েট রেজাল্টে মেয়েরা কিন্তু সমান পাল্লা দিয়ে এগিয়ে আসে। সেই মেয়েরা কর্মক্ষেত্রে কোথায় যাচ্ছে? সমাজ এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে একটা মেয়ে বাইরে বেরোতে এখন ভয় পায়। একটা মেয়ে তার যোগ্যতা এবং দক্ষতার প্রমাণ দিতে চায় কিন্তু সে সুযোগের অপেক্ষায় আছে, সুযোগটা দেওয়া হচ্ছে না তাকে। তাহলে যদি এটা যদি তৈরি করে দেওয়া যেত যে যুবকদের কর্মসংস্থান, যুবক বলতে আমি নারী পুরুষ দুটাই, এটা যে পরিমাণ এনার্জিটা তৈরি করতো, এটা আমাদের বৃদ্ধদেরকে তখন কিন্তু আশ্বস্ত করতো যে আমাদের যুবকরা আছে, কর্মক্ষম যুবকরা আছে। আমি একটু আগে একটা কথা বলেছিলাম, খেয়াল করে দেখুন কত মানে কঠিন বেদনাদায়ক সত্য। ছেলে মেয়ে দুটোকেই পড়াশোনা করিয়েছে, বাপ চিন্তা করে মেয়েটার বিয়ে দেওয়ার কথা, সে কিন্তু এটা চিন্তা করে না যে মেয়েটাও আমার দক্ষতা অনুযায়ী কাজ পাক। এই ভাবনাটা সমাজের মধ্যে আসছে, তাতে করে হয় কি একটা বিরাট অংশের শ্রমশক্তিকে আমরা গৃহবন্দী করে রাখছি। আচ্ছা, এটা যদি আমরা রিলিজ করতে পারি, এক নাম্বার। দুই, আমরা আবারও যদি বলি যে যুবকদের জন্য আমরা বিনা সুদে ঋণ দিতে চাই। আমাদের বাংলাদেশের 19 লক্ষ কোটি টাকা আমানতের মধ্যে 6 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি হয়ে গেছে। আমাদের কেউ কেউ 60,000 70,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে আত্মসাৎ করেছে। 2,24,000 কোটি টাকা নিয়ে এক ব্যক্তি 7টা প্রতিষ্ঠান মিলে পাচার করে দিয়েছে। তাহলে আমাদের যুবকদেরকে যদি বলতাম যে তোমাদেরকে আমরা ঋণ দিচ্ছি, কোনো সুদ দিতে হবে না, তোমরা চাকরি করে এই টাকাটা শোধ দিও, তাহলে যুবকরা বলতো যে রাষ্ট্র তার পাশে আছে। অন্তত এই টাকাটা খেলাপি হবে না, এই টাকাটা তার কর্মসংস্থানের ক্ষেত্রে কাজে লাগবে। এটা একটা হতে পারে। দুই হতে পারে আমরা একটা কর্মসংস্থান ব্যাংক, মানে আমি ডাটা ব্যাংক করার কথা বলছি, তাহলে একটা কর্মসংস্থান ব্যাংকের মতো থাকতে পারে, যে ব্যাংক মানে সে ইনফরমেশন থাকলো, যুবকরা সেখানে ক্লিক করে দেখে নিল কোথায় কোথায় ইয়ে আছে, তাকে কেন মানে অ্যাপ্লিকেশনের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে। তিন, ইনফরমেশনটা যদি অনলাইন ইনফরমেশন হয় তাহলে সে ইনফরমেশনটা পেলে তার চাকরিতে অ্যাপ্লাই করার খরচটা একদম ড্রাস্টিক্যালি ফল করে যাবে। সে মানে যেখানে 10 টাকা লাগে সেখানে সে 1 টাকায় করতে পারবে। তাই আমি ডিজিটালাইজেশনের সুফলটা আমাকে আমার যুবকরা পাবে না, আমার কর্মপ্রত্যাশীরা পাবে না। ফলে এগুলোকে আমরা যদি একটু বিবেচনা করি যে এই মুহূর্তে আমরা একদম সমস্ত কিছু মানে খোল নলচে পাল্টে ফেলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা পারবো, ছোট্ট উদাহরণটা দেখুন, অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কাতেও দুর্নীতির বিরুদ্ধে, টাকা পাচারের বিরুদ্ধে এবং অপরিকল্পিত কৃষির বিরুদ্ধে। সেই শ্রীলঙ্কা 2 বছরের মধ্যে কিন্তু ঘুরে দাঁড়ালো, একটা দৃষ্টান্ত তৈরি করলো। আমরা অভ্যুত্থানের পর 1.5 বছর ইউনূস সাহেব ক্ষমতায় থাকলেন, আমাদের পরিণতি এমন হলো যে কোটিপতির সংখ্যা বাড়লো, বিদেশে টাকা পাচারের সংখ্যা বাড়লো এবং মানুষের মধ্যে হতাশা বাড়লো। এবং 2 বছর পরে মানুষ বলছে অভ্যুত্থানের 2 বছর হয়ে গেল, আমাদের জীবনের তেমন কোনো পরিবর্তন তো হলো না। ফলে এখান থেকে খেয়াল রাখতে হবে যে আমরা বারবার যাত্রা করতে চাই কিন্তু আমাদের গতিপথটা ভিন্ন হয়ে যায়। এই জায়গাটা যেহেতু নজর দেওয়া যায়, এই জন্য রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পলিসি। এই পলিসিটা যদি ঠিক করা না যায় তাহলে প্র্যাকটিস করাটাও কিন্তু আমি ঠিক করতে পারবো না। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। শামীম ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তিনি বললেন যে আমাদের যাত্রাটা ঠিক করতে হবে। এই যাত্রা ঠিক করবার মানে পথ বা এই যাত্রাটা কতটা সরকার ঠিক করছে আপনার কাছে কি মনে হয়? আমার ধারণা এটা তো একটু সময় লাগবে। আপনার ভাই যেমন বলেছেন একটু অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের সময় অতিক্রান্ত হয়েছে, আমাদের প্রায় 5 মাস সময়, 5.5 মাস সময় অতিক্রান্ত হয়েছে। এগুলো আপনাকে অত্যন্ত কঠিন কঠোর সিদ্ধান্ত নিতে হবে, যেটা ভাই বলেছেন পলিসি আমাদের ঠিক করতে হবে। আপনি ধরুন বাংলাদেশের আজকের গত 18 বছর যারা আমাদের অর্থনীতিকে লুট করেছে, যারা আমাদের ব্যাংককে লুট করেছে, ব্যাংকের যে ব্যাংকিং খাতের যে দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি বেড়েছে, রাজস্ব আহরণ কম হয়েছে, যারা লুট করছে আমাদের অর্থনীতিকে, অলিগার ব্যবসায়ী কর্পোরেট বড় বড়, অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছে? আপনি বলেন। আমরা জানি, দেশের মানুষ জানে কারা লুট করেছে। বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেটেড,
বড় বড় সব কিছু তারা নিয়ন্ত্রণ করে দেশের মানুষের রক্ত শোষণ করে বিত্ত বৈভবের মালিক হয়ে বিদেশে টাকা পাচার করেছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেছে? তারা বহাল তবিয়তে রয়েছে। তখনই উচিত ছিল এই ইউনূস সরকারের তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে আনা, তাইলে এই দেশটা সোজা হতো। এই কঠিন কঠোর সিদ্ধান্ত দেশের জনগণের সাথে, মানুষের সাথে, জনগণ হলো এই রাষ্ট্রের মালিকানা, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার সাথে আমাদের করা উচিত ছিল, কিন্তু সেটা পারেনি। আমরা এখনো আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষ তাকিয়ে রয়েছে। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়ে গেছে, রক্ত দিয়ে গেছে। আবু সাইদ, মুগ্ধ, অসীম আকরাম, ফায়েজ রায়হান, এরা কত মানুষ, ছাত্ররা জীবন দিয়ে নতুন করে দেশটাকে স্বাধীন করলো রক্ত দিয়ে। তাদের রক্তের উপর আমরা দাঁড়িয়েছি, তাদের রক্তের ঋণ আপনি শোধ করবেন না? স্বাধীনতা যুদ্ধের 54 বছর অতিক্রান্ত হচ্ছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একই চেতনা। জুলাই বিপ্লবের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা তো একই। বৈষম্যহীন একটা সমাজ, ন্যায় বিচার একটা সমাজ প্রতিষ্ঠা করা, এই দাবিটা কি আমরা আজ পূরণ করতে পারবো না? এই লক্ষ্যকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি, যে এই দেশটাকে নতুন করে বিনির্মাণ করবে। শামীমুর রহমান, আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে, আমাদের চলে যেতে হচ্ছে। রাজিকুজ্জামান রতন, আপনি যেটা বলছিলেন যে একটা দীর্ঘ সময় লাগবে, নিশ্চয়ই আমরা আশা করব যে দীর্ঘ সময় লাগলেও যেন এই বাংলাদেশ আবার নতুন করে যে প্রত্যাশা শুরু করেছিল সেই প্রত্যাশার বাংলাদেশ যেন মানুষ পায় এবং আমরা প্রত্যাশিত বাংলাদেশ দেখি। দর্শক, এতক্ষণ দেখছিলেন বেকারদের কর্মসংস্থান কিভাবে। আজকে এ পর্যন্ত আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই পরবর্তী দিনে আরও অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।